ফর্মাল এক্সপেরিমেন্টাল ডিজাইনে দেখুন কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন, এটাকে সিআর ডিজাইন বলে। র্যান্ডমাইজ ব্লক ডিজাইন আপনাদের আছে, ল্যাটিন স্কোয়ার ডিজাইন এটা নেই, ফ্যাক্টোরিয়াল ডিজাইনও নেই, সেজন্য এই দুটো নিয়ে আমরা আলোচনা করবো না। বইটা যেহেতু বইয়ের পিডিএফ গুলো দিয়ে দেবো, আপনারা পরে পরীক্ষার পরে এগুলো নিয়ে আপনাদের কাছে থাকলে পরবর্তীকালে যদি মনে হয় যে এই ডিজাইনেতে আমি কোনো একটা কাজ করবো তখন করতে পারবো। তাহলে আমরা সরাসরি চলে যাব র্যান্ডমাইজড ব্লক র্যান্ডমাইজড। কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইনটা নেই, আপনাদের যেটা আছে সিঙ্গেল গ্রুপ, টু গ্রুপ সিম্পল র্যান্ডমাইজ না, এটা নেই। আপনাদের আছে ব্লক ডিজাইন। ব্লক ডিজাইনে চলে যায় র্যান্ডম রেপ্লিকেশন ডিজাইন, র্যান্ডমাইজ ব্লক ডিজাইন। আচ্ছা, এখানে দেখুন রিসার্চ মেথোডোলজি বুঝতে গেলে কিন্তু এক্সাম্পল দিয়ে বুঝতে হয়, না হলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয় না। দেখুন এটা বলা হচ্ছে ইজ অ্যান ইমপ্রুভমেন্ট ওভার, ডেফিনেটলি আমাদের আগেরটার থেকে এটা আরেকটু ইমপ্রুভ আরবিটা। randomized block design, এখানে কি করা হচ্ছে, design the principle of local control can be applied along with the other two principles of experimental design. আর দুটো প্রিন্সিপাল কি ছিল, প্রিন্সিপাল অফ রেপ্লিকেশন, প্রিন্সিপাল অফ র্যান্ডমাইজেশন। তাহলে এই তিনটে জিনিসই কিন্তু খুব সুন্দর ব্লক র্যান্ডমাইজ ব্লক ডিজাইনেতে করা যায়। তাহলে ইন দা আরবি ডিজাইন কি করা হয়, সাবজেক্ট মানে এখানে হচ্ছে স্যাম্পল, সে স্টুডেন্ট হতে পারে, কোনো যে কোনো মানুষ হতে পারে, জেনারেল পাবলিক হতে পারে, টিচার্স হতে পারে, এনি সাবজেক্টস মানে এখানে হচ্ছে স্যাম্পল অফ দ্য স্টাডি, are first divided into two groups known as blocks, such that within each group the subjects are relatively homogeneous. Homogeneous মানে একই রকমের, কিন্তু তার মানে একই ধরনের স্যাম্পলকে আপনি দুটো ভাগে ভাগ করছেন, এবং এই স্যাম্পলগুলোর মধ্যে কিন্তু হোমোজেনিটি থাকছে, সাদৃশ্য থাকছে in respect to some selected variable. কিছু সিলেক্টেড ভেরিয়েবল নিয়েছেন এবং সেই ভেরিয়েবলটা হতে পারে এজ গ্রুপ, হতে পারে এডুকেশনাল কোয়ালিফিকেশন, হতে পারে কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, কিছু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে আমাদের, তাই না? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে ধরুন যদি আমরা তাদের ওপিনিয়ন দেখছি, তাহলে ওপিনিয়নের সঙ্গে বয়স, জেন্ডার, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওপিনিয়ন টুয়ার্ডস ধরুন পরিবেশ, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, এটার উপরে আপনি দেখতে চাইছেন কিছু টিচার্স এর উপরে, সে স্কুল টিচার হতে পারে, কলেজ টিচার্স হতে পারে। তাহলে কিছু ভেরিয়েবল কিন্তু আপনি নিচ্ছেন এবং গ্রুপটাকে সর্বপ্রথম কিন্তু যাদের উপরে কাজ করতে চাইছেন তাদেরকে দুটো গ্রুপে আপনি ভাগ করে নেবেন। এইবার দেখুন কি করছেন, the variable selected for grouping the subject is one that is believed to be related to the measures to be obtained in respect of the dependent. তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ফর এক্সাম্পল এর পরে দেখুন একটা ব্লক ইয়েতে দেয়া আছে, টেবিলে দেয়া আছে, ওখানে চলে যাই তাহলে সুবিধা। দেখুন এখানে 1 2 3 4, ভেরি লো আইকিউ স্টুডেন্ট, লো আইকিউ স্টুডেন্ট বি, অ্যাভারেজ আইকিউ স্টুডেন্ট সি, হাই আইকিউ স্টুডেন্ট ডি, আর ভেরি হাই আইকিউ স্টুডেন্ট ডি। এটা কি ওনারা কিভাবে করেছেন, টেবিলটা দেখলেন তো? এবার কাজটা কিভাবে করেছেন ওনারা, বলছেন the number of subjects in the given block would be equal to the number of treatments, and one subject in each block would be randomly assigned to each treatment. তার মানে আপনি এই যে দুটো ব্লকে ভাগ করে দিচ্ছেন, এই দুটো ব্লকে ভাগ করার পরে কিন্তু যে কোনো একজনকে সেখান থেকে নিয়ে আপনি ট্রিটমেন্টটা দিচ্ছেন। ট্রিটমেন্ট মানে যেহেতু এটা এক্সপেরিমেন্টাল ডিজাইন, আপনি কিন্তু সেই পার্টিকুলার যাকে আপনি চুজ করেছেন তার উপরেই কিন্তু আপনি তাকে ট্রিটমেন্টটা দিচ্ছেন। এখন সেটা যদি আমরা যেহেতু এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস এর কথা বলছিলাম, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস সম্বন্ধে তাকে অনেক ওরিয়েন্টেশন বা লেসন্স বা ক্লাসেস আপনারা দিলেন, বা কিছু বুকলেট দিলেন, ইনফরমেশন ব্রোশিওর দিলেন। এবার দেখুন, in general blocks are the levels at which we hold the extraneous factor fixed so that its contribution to the total variability of data can be measured. The main feature of RB design is that in this each treatment appears the same number of times in each block. The RB design is analyzed by the two-way analysis of variance, that is the ANOVA technique, analysis of variance technique. এটা ANOVA-টা আপনারা অলরেডি করেছেন। এটা প্যারামেট্রিক না নন প্যারামেট্রিক টেস্ট ANOVA? আমাকে একটু চ্যাটেতে লিখে বলুন তো।
ANOVA is a parametric or non-parametric test? ওকে, সো ANOVA হচ্ছে একটা প্যারামেট্রিক টেস্ট, তাই না? কারা কারা প্যারামেট্রিক টেস্ট বলেছেন দেখি? প্যারামেট্রিক টেস্ট মানে এখানে কিন্তু আমরা হাইপোথেসিস টেস্টিং করতে পারি, তাই না? আমরা প্যারামেট্রিক টেস্ট তখনই পারি করতে যখন আমরা হাইপোথেসিস টেস্টিং করতে পারছি, কোনো একটা জিনিস আগে থেকে আমরা হাইপোথেসাইজ করছি এবং তার উপর বেস করে আমরা টেস্ট করি, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করি। এবার দেখুন, এবং এই টু ওয়ে অ্যানোভা মানে হচ্ছে নেগেটিভ পজিটিভ দুটো দিকই থাকছে, সেই হিসেবে কিন্তু আমরা অ্যানোভা টেস্টটা করি। তাহলে এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, আর আমরা যে এক্সাম্পলটা নিয়ে শুরু করেছিলাম সেটা হলো, তাহলে এইখানে ছবিটা দেখি তো, এখানে কি বলছে? লেট আস ইলাস্ট্রেট দ্য আরবি ডিজাইন উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল। সাপোজ 4 different forms of a standardized test in statistics were given to each of 5 students, selected one from each of the 5 IQ blocks. আমরা প্রথমেই বলেছিলাম যে র্যান্ডমাইজ ব্লক ডিজাইনে কিন্তু আমাদেরকে একটা মানে সাবজেক্ট একই থাকবে, সেখান থেকে আগে গ্রুপে ভাগ করে নিতে হবে এবং সেই গ্রুপ থেকে পার্টিকুলার একজন বা দুজন একজন করে করে আমরা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বা সাবজেক্ট নেব। এবং এই ক্ষেত্রে দেখুন কি করেছেন ওনারা, 4 different forms of a standardized test in statistics were given to each of the 5 students. এই যে আমরা দেখতে পাচ্ছি ABCDE, selected one from each of the 5 IQ blocks. আমরা আগে ব্লক করে নিয়েছি, সেই 5টা IQ ব্লক কি কি? একটা করেছিলাম ভেরি লো IQ, একটা লো IQ, একটা অ্যাভারেজ, একটা হাই IQ, একটা ভেরি হাই IQ। সেখান থেকে কিন্তু দেখুন আমরা এই যে 1 2 3 4 চার ধরনের স্টুডেন্টকে বেছে নিয়েছি। Each student separately randomized the order in which he or she took the 4 tests by using random numbers or some similar device. We refer to the design of this experiment as RB design. দেখুন যেহেতু র্যান্ডম আছে, র্যান্ডম মানেই কিন্তু হচ্ছে আপনি কিন্তু দেখে শুনে বুঝে নিচ্ছেন না, আপনি র্যান্ডমলি সিলেক্ট করছেন। ওই যে 5টা ব্লক করেছেন, দুটোও হতে পারে দুটোও হতে পারে, যেহেতু এই এক্সাম্পলেতে 5টা বলা আছে সেটা 5টাই বলছি। The purpose of this randomization is to take care of such possible extraneous factors, say as fatigue or perhaps the experience gained from repeatedly taking the test. আমি এই কথাগুলো কিন্তু এর আগে যখন আলোচনা শুরু করেছিলাম এক্সপেরিমেন্টাল ডিজাইনের এক্সট্রানিয়াস ভেরিয়েবল, যখন আমরা রেপ্লিকেশনের কথা বলছিলাম, র্যান্ডমাইজেশনের কথা বলছিলাম, সেখানে কিন্তু এগুলো উঠে এসেছে। সেই জন্যই কিন্তু আমরা র্যান্ডমলি নিচ্ছি, এবং এই র্যান্ডমলি নেয়ার পরেও কিন্তু আমাদের এই এক্সট্রানিয়াস ফ্যাক্টরস গুলো থাকে। এখানে যেমন এক্সাম্পল দিয়েছে ফ্যাটিক, যে স্টুডেন্টটা ভেরি লো IQ পেয়েছে, হতে পারে যে সে হয়তো খুব ক্লান্ত ছিল সেদিন, হতে পারে না, বা হতে পারে তার একদম সারাদিন হয়তো সে অন্য কোনো কাজে ব্যস্ত ছিল, কারণ আপনি তো র্যান্ডমলি সিলেক্ট করেছেন। সেই জন্যই কিন্তু বলা হয় র্যান্ডম ব্লক ডিজাইনেতে আমাদের 3টে প্রিন্সিপাল অফ এক্সপেরিমেন্টাল ডিজাইনই থাকে, এবং যেহেতু র্যান্ডম নিচ্ছি আমরা, সেই জন্য এখানে কিন্তু অনেক মানে আপনার কাজটা অনেক ফেয়ারলি দেখা হয়। যদিও আমরা যেহেতু টু ওয়ে অ্যানোভা দিয়ে এটা টেস্ট করা যায় র্যান্ডম ব্লক ডিজাইন এক্সপেরিমেন্টাল ডিজাইন রিসার্চ, সেই জন্য কিন্তু এটা অনেকটা আপনার রেজাল্ট ওরিয়েন্টেড। দ্য পারপাস অফ দিস, হ্যাঁ তো বললাম, ফর রিপিটেডলি টেকিং দ্য টেস্ট। তাহলে এই গেল হচ্ছে ব্লক ডিজাইন। তার মানে ব্লক ডিজাইনের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে আমরা ব্লক ডিজাইনেতে সবসময় আগে ব্লকে ভাগ করে নিচ্ছি যে স্যাম্পলের উপরে, যে সাবজেক্টের উপরে কাজ করব, এবং এইটা ডিপেন্ড করছে কতগুলো ব্লক। আপনাদের মনে হতে পারে ম্যাডাম কতগুলো ব্লক করবো, একটা দুটো? আবার বলবো ডেফিনেটলি ব্লক ডিজাইন মানে মোর দেন ওয়ান হতে হবে, এবং সেটা ডিপেন্ড করছে আপনি কি ধরনের কাজ করছেন। আর এটা কিন্তু ডিসকাস করে বা নিজের কনসেপ্ট অনুযায়ী কিন্তু আপনাকে এই ব্লকটাকে ডিজাইন করতে হবে। আচ্ছা, এইবার আমরা চলে যাই কোরিলেশনটা দেখি এখানে আছে কিনা। কোরিলেশন স্টাডিজ, কোরিলেশন তো আপনারা পড়েছেন। কোরিলেশন মানে কি? আপনাদের একটা দেখবেন রিসার্চ ডিজাইন আছে কোরিলেশনাল স্টাডিজ। কোরিলেশনাল স্টাডিজ খুব মজার, কি বলুন তো? কোরিলেশন অর্থাৎ কো মানে টুগেদার, আর একটা হলো আরেকটা জিনিস কি রিলেশন আছে, তারপরে দুটো শব্দ আছে। একটা শব্দ হলো কো মানে একসাথে, কো মানে হচ্ছে টুগেদার, উইথ যেমন কো লার্নার্স মানে আপনি আর আপনার সহপাঠী, আপনার সঙ্গে যে আছে। আর রিলেশন মানে হচ্ছে কিছু একটা কিন্তু সম্পর্ক। তাহলে কোরিলেশনাল স্টাডিজে কিন্তু সবসময়, কোরিলেশন স্টাডিজে আপনি সবসময় কিন্তু একটা রিলেশনশিপ দেখছেন, দুটো জিনিস একসাথে আছে,
সেই দুটো জিনিসের আপনি কোরিলেশন দিন। যেমন আপনি দেখতে চাইছেন যে বয়সের সাথে সাথে মানুষের বিলিফ বা ধরুন যেটা আমরা বলি যে কোনো জিনিস সম্বন্ধে যে ধারণা সেটা বয়সের সাথে বাড়ে আবার কমে। সেটা যদি আপনি দেখতে চান কোনো কাজের মাধ্যমে, তাহলে কি আপনি একটা রিলেশনশিপ ডেভেলপ করতে চাইছেন, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ। তো কোরিলেশনাল স্টাডিজও কিন্তু অনেক সময় ডেসক্রিপটিভ সার্ভেতেও করা যায়, আবার কিন্তু এক্সপেরিমেন্টালি ডিজাইন করেও কোরিলেশনাল স্টাডিজ করা যায়। যদিও কোরিলেশনাল স্টাডিজ এক্সপেরিমেন্টাল ডিজাইনে যখন করা হয় জেনারেলি, সেখানে কিন্তু কন্ট্রোল এক্সপেরিমেন্টাল গ্রুপ দিয়ে কিন্তু করা হয়। এবং সেখানে কিন্তু আপনারা যেহেতু কোরিলেশন করেছেন স্ট্যাটিস্টিক্স, কোরিলেশন যে বিভিন্ন পদ্ধতি করেছেন না, টেস্ট রিটেস্ট মেথড কি আছে আপনাদের, ডিফারেন্ট টাইপস অফ কোরিলেশন, যে পদ্ধতিগুলো দ্বারা আমরা কোরিলেশন বার করি, ফাইন্ড আউট করি, ক্যালকুলেট করি, সেটাও ডিপেন্ড করে হচ্ছে কি ধরনের কাজ আপনি নিয়েছেন, আপনি কি ধরনের কাজ করতে চাইছেন, তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি চুজ করবেন কোন কোরিলেশনটা আপনি ইউজ করবেন। আচ্ছা, এরপরে আমি আরেকটা বলি, এক্সপেরিমেন্টের বেসিক্স কি কি, ম্যানিপুলেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ট্রোল অফ ওই যে এক্সট্রানিয়াস ভেরিয়েবলস ওখানে বলছিলাম না, র্যান্ডম ব্লক ডিজাইনে বা কোরিলেশনাল স্টাডিজ, যে কোনো স্টাডিজ এক্সপেরিমেন্টাল রিসার্চে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো কি করে কন্ট্রোল করবো এক্সট্রানিয়াস ভেরিয়েবলস। এক্সট্রানিয়াস মানে যেগুলো আপনি ভেরিয়েবল হিসেবে ধরেননি আপনার কাজের মধ্যে, সেগুলো না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু তারা হচ্ছে ঝামেলাকর ভেরিয়েবল, তাদেরকেই আমরা বলছি এক্সট্রানিয়াস ভেরিয়েবলস। এবং এই এক্সট্রানিয়াস ভেরিয়েবলস কন্ট্রোল করাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ ইন ফ্রুটফুলি ডুইং অ্যান এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে কিভাবে কন্ট্রোল করব সেইগুলো দেখে নিতে হবে, যেহেতু আমাদের সময় খুব কম, সেই জন্য এইগুলো একটু পড়ে দেখে নিতে হবে। কন্ট্রোল অফ এক্সট্রানিয়াস ভেরিয়েবলস কি করে আমরা কন্ট্রোল করতে পারি, দেখুন এখানে কয়েকটা এক্সাম্পল দেয়া আছে, নয়েজ, মুড, ফ্যাটিগ, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু এক্সট্রানিয়াস ভেরিয়েবল, যেগুলো আবার অনেক সময় কিন্তু এই এক্সট্রানিয়াস ভেরিয়েবলস গুলো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও হতে পারে। সেই জন্য মনে রাখতে হবে একটা জিনিস, রিসার্চের কোনো শেষ নেই, কোনো বইতে আপনি কিন্তু বাঁধা ধরা কোনো সিলেবাস পাবেন। হ্যাঁ, আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, এক্সাম্পল পাবেন বইতে প্রচুর, বাট দেন as a researcher, as an investigator, you are the boss to decide which variables you are going to take as independent or dependent, but definitely it has to be feasible, it has to be a practical research topic, a practical research domain. যা ইচ্ছা তাই করে নিলাম, যা ইচ্ছা তাই সেইভাবে কাজ করলাম, তাতে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। রিসার্চ মানে হচ্ছে ইট শুড বি আউটকাম, দেয়ার শুড বি সাম আউটকাম। আপনি কাজ করার পরে সেখান থেকে আপনি কিন্তু কিছু পাবেন। তো যে কিছু পাবেন, দ্যাট ইজ দ্য নোভেলটি। নোভেলটি মানে হচ্ছে which was not known earlier. It is known through your study, through your research. Now this research can be of any types, then again depending on the type of work you want to do. সেই জন্য রিসার্চ মেথোডোলজি কিন্তু মুখস্থ করে হবে না, যদিও পরীক্ষার জন্য যতটুকু মুখস্থ করা দরকার সেটা মুখস্থ করতেই হবে। সেটা আমি আপনাদেরকে কোনো এটা বলছি না যে পুরোটা আপনাদের কনসেপ্ট থেকে লিখবেন, বাট মুখস্থ করতেই হবে যেগুলো টেক্সচুয়াল ম্যাটার। বাট দেন আফটার কমপ্লিটিং ইয়োর পোস্ট গ্রাজুয়েশন, if you want to pursue, if you aspire to do research, then you have to have these research methodology books right beside you, because these books will help you to identify correct research design. এটা কিন্তু এক বছরের কোর্সের একটা পেপারেতে পড়ে পরীক্ষা দিয়ে আপনি কিন্তু cannot become the champion of research, but you have to nurture it regularly. সেই জন্য এই বইগুলো আমি বেশ 2-3টে বই ডাউনলোড করেছি, আমি গ্রুপে দিয়ে দেবো, যে গ্রুপে আমি attached আছি, and I hope those who are in that group will pass on or will forward these books to other students also. এগুলো কিন্তু খুব হেল্প করবে আপনাদের। এক্সট্রানিয়াস ভেরিয়েবলস অ্যাজ কনফাউন্ডিং ভেরিয়েবল, কনফাউন্ডিং মানে যারা বিঘ্ন ঘটায় আর কি কাজে। দেখুন এখানে একটা দেয়া আছে, পজিটিভ হায়ারার্কি, নেগেটিভ হায়ারার্কি, এগুলো সব এক্সাম্পল দিয়ে দেয়া আছে। কত রকমের কাজ করা যায়, তাই না? সাইকোলজিক্যাল যেসব ফ্যাক্টরস আছে, বিশেষ করে এডুকেশনাল রিসার্চ ইজ সো ভ্যারিড, we can do so many type of work. আপনি ফিলোসফিক্যাল কাজ করতে পারেন, সাইকোলজির উপরে তো মানে বলার শেষ নেই, মানে একেবারে ছোট্ট শিশু থেকে আর একটা গ্রাজুয়েশন
এবং তারপরেও you can work on people, you can work on anyone associated in the society or are the active stakeholders of the society, because we the people are the stronghold of a society and eventually of a nation. আচ্ছা, এরপরে এক্সপেরিমেন্টাল ডিজাইন এর কথা বলা আছে, র্যান্ডম অ্যাসাইনমেন্ট, যেগুলো আপনাদেরকে দেখালাম, একটা তো দেখালাম ব্লক ডিজাইন উইদিন সাবজেক্ট। এখানে সাবজেক্ট মানে কিন্তু বিষয়, বিষয় মানে এখানে কিন্তু স্যাম্পলের কথা বলা আছে, যার উপরে কাজ করছেন। এক্সপেরিমেন্টাল ডিজাইনে কিন্তু এই যে শব্দটা সাবজেক্টটা বেশি ইউজ হয় রাদার দেন স্যাম্পল। স্যাম্পল কথাটা বেশি ইউজ হয় কিন্তু ডেসক্রিপটিভ সার্ভে মেথড যখন আমরা করি সেখানে। এগুলো সব বিভিন্ন, এই সবগুলো আপনাদের সিলেবাসে নেই। কোরিলেশনটা আছে, র্যান্ডমাইজ ব্লক ডিজাইন আছে, সিঙ্গেল সাবজেক্ট মানে জাস্ট একটার উপর একটা সাবজেক্টের উপরই পড়ছেন। সো দিস আর সাম অফ দ্য research designs that keep in mind while selecting a topic of research, and if it is feasible to do, if your aims and objectives permit it to have an experimental design to have your results, then you can definitely go for research design.